আচ্ছা, আজকে আমাদের হচ্ছে সিএসএস এর সেকেন্ড ক্লাসটা, তাই তো? আমরা বক্স মডেল পর্যন্ত গেছিলাম না? মার্জিন প্যাডিং এগুলো পড়াইছি না? আচ্ছা, তাহলে আজকে হলো একটু মিক্সিং করে পড়াই, হ্যাঁ? একটা জিনিস করে করে করব, ওটার একটার ভিতরে অনেকগুলা করে প্রপার্টি চলে আসবে। টেক্সট, অ্যালাইনমেন্ট, আসবে, সবই আসবে, সমস্যা নাই। আইকনস। আচ্ছা, দেখি আস্তে আস্তে দেখি, হ্যাঁ? তো একটা কাজের জন্য নতুন একটা ফোল্ডার খুললাম, ফোল্ডারে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। কোথায়? এটা তো প্রজেক্টর, আমি ল্যাপটপে রেকর্ড করতেছি। রেকর্ডটা আপনাদের জন্য না, আপনাদের তো সামনেই পড়াচ্ছি। বেসিক্যালি হচ্ছে ওই যে আমার ফ্রাইডে ব্যাচের একটা ক্লাসে একটু সমস্যা হয়, ওদের ক্লাসটা নিতেই পারি না ঠিক মতো। হ্যাঁ, আপনারা দিন। আচ্ছা, তো বেসিক্যালি এখন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এনিথিং একটা নাম দেন, সমস্যা নাই। ল্যাব 5.html। এইটুক পর্যন্ত তো আমরা পারি সবাই, তাই না? সিএসএস সেশনাল 2, কিছু একটা লিখে ছেড়ে দেন, ধরেন এনিথিং টুডে লার্ন সাম মোর সিএসএস থিংস। তো গো লাইভে যাব, আমাদের আপাতত আউটপুট দেখা যাচ্ছে, এটুক তো কারো কনফিউশন থাকার কথা না অলরেডি। হুম। ও, তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে সামথিং লাইক দিস, এরকম এরকম একটা নেভিগেশন বার, বুঝতে পারছি? এই একটা জিনিসের ভিতরেই এই যে যত এই যে টেক্সট, ফন্ট ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলো সব স্টাইল চলে আসবে। তো নেভিগেশন বারটা সাধারণত হচ্ছে লিঙ্ক, আপনারা যদি খেয়াল করেন, এই জিনিসগুলোর উপরে যদি আমি হভার করি, অপশন গুলোর উপরে হভার করলে কিন্তু প্রত্যেকটাই হাত চলে আসতেছে না? এটার মানে হচ্ছে এটা অ্যাঙ্করটা। এটা দেখলেই বোঝা যাচ্ছে কি ভিতরের লেখাগুলো হচ্ছে কি অ্যাঙ্কর। সো আমাকে যাই লিখবো না কেন, এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখতে হবে। তো টিপিক্যালি যেটা করা হয়, নেভিগেশন বার লেখার জন্য ন্যাভ নামে একটা সিমেন্টিক ট্যাগ নেওয়া হয়, যদিও এটার কোনো আউটপুট নাই, মানে আপনি চোখে কিছুই ডিফারেন্স বুঝবেন না, কিন্তু এই জিনিসটার হচ্ছে সার্চ ইঞ্জিনে একটা ভ্যালু আছে, বুঝতে পারছি? কেউ যদি পার্টিকুলার কোনো অপশন লিখে সার্চ করে যে এই অপশনটা এই ওয়েবসাইটে আছে কিনা, তখন ন্যাভওয়ালা ওয়েবসাইট গুলো আগে আসবে, আর ন্যাভ ছাড়া ওয়েবসাইট গুলো পরে আসবে, সার্চ ইঞ্জিনে পিছিয়ে যেতে পারে। এই জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে নেভিগেশন বার ইউজ করার সময় ন্যাভ কথাটা লেখা, যদি ওইটার কোনো আউটপুট নেই। আপনি এটা সেভ করে যদি আউটপুটে যান, দেখবেন কোনোই চেঞ্জ নেই, কিছুই আসেনি, কোনো কিছু আসেনি, আসবেও না। একটা নর্মাল ডিভ ইউজ করা যায়, ন্যাভ ইউজ করাও একই কথা। ডিভ এর ব্যাপারে তো লাস্ট ক্লাসে বলছিলাম, হ্যাঁ? ডিভ কি জিনিস? বক্সের মতো, কন্টেইনার। সেম ন্যাভও একটা বক্সের মতোই, চিন্তা করে রাখ। আচ্ছা, এইটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং আনঅর্ডার্ড লিস্টের মধ্যে অনেকগুলা লিস্ট আইটেমের মধ্যে আমাদের অপশন গুলা থাকে। যেমন কথার কথা হোম, তারপর আরো কয়েকটা অপশন দেই, অ্যাবাউট, তারপরে ধরেন প্রোডাক্টস, তারপরে মনে করেন কন্ট্যাক্ট আস, বা এরকম কিছু অপশন আর কি, যেগুলো ওই যে নেভিগেশন বারে থাকবে। আমরা কয়েকটা জাস্ট র্যান্ডম দিলাম। তো এখন আউটপুটটা দেখতে কিরকম দেখি?
সামথিং লাইক এরকম আনঅর্ডার্ড লিস্ট যেহেতু বুলেট পয়েন্ট আকারে আসছে, হুম আনঅর্ডার্ড লিস্টে যেহেতু বুলেট পয়েন্ট আকারে আসছে, কিন্তু আমাদের এখানে কি কোনো বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছেন? তাহলে আস্তে আস্তে কি এখানে কিছু কাজ করতে হবে, এখানে বেশ কিছু কাজ করতে হবে। তো প্রথমেই এক কাজ করি, বুলেট পয়েন্ট গুলাকে রিমুভ করি। ও আরো একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখেন খেয়াল করে, এগুলোর উপরে যখন হভার করি তখন কিন্তু লিংক আসতেছে না, লিংকের হাতটা আসছে, কিন্তু আসার তো কথা ছিল, এগুলোর উপর হভার করলে তো লিংকের হাত আসার কথা ছিল। তো আমাকে এখানে নর্মাল টেক্সট লিখলে হবে না, বরং এই টেক্সট গুলাকে লিখতে হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতর দিয়ে। তো এইটা মুছে লেখেন অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখেন হোম। তখন দেখবেন যে এই হোমটা শুধু কারেক্ট হয়েছে, আমাদের শুধু হোমটা কি একটা লিংক হয়েছে, নিচে একটা আন্ডারলাইন ইয়াও চলে আসছে। এটা নিয়েও কাজ করতে হবে। তো আমি এইগুলো আপাতত মুছে দেই, এই জিনিসটাকে কয়েকটা কপি করি, আর এগুলা পরিবর্তন করি, লেটস সে অ্যাবাউট, তারপর প্রোডাক্টস এবং কন্ট্যাক্ট আস। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছেন লিংক, লিংক, হ্যাঁ এটা চাপ দিলে আরেক ওয়েবসাইটে যায়, ওইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ। আচ্ছা, তো ইউএল এলআই দিলাম। এখন আমরা দেখবো যে সবকটাই লিংক হয়ে গেছে, সবকটাই লিংক হয়ে গেছে, একটা কাজ লিস্ট হইলো। ওকে, তারপরে ওই যে যেটা বললাম যে এখন আমাকে আস্তে আস্তে একটু ডিজাইন টিজাইন করতে হবে, সেই জন্য আমি ডিজাইনের জন্য আলাদা একটা ফাইল খুলে ফেলি, এনিথিং নাম দেন, মাই স্টাইল বা কিছু একটা নাম দেন, সমস্যা নেই। ডট সিএসএস, এই এক্সটেনশনটা যাতে ঠিক থাকে, কারণ এখানে যদি কথার কথা ভুল করে এস একটা বেশি পড়ে গেছে, তখন কিন্তু আর সাজেশন দিবে না। বুঝতে পারছি, ফাইলে সাজেশন দিবে না, বানানগুলো ঠিক না থাকলে ফাইলে ওরা সাজেশন দিবে না। আচ্ছা, এখন আসেন যে এই জায়গায় আমরা কি কি স্টাইল দিতে পারি। ন্যাভের ভিতর যত ইউএল আছে, একটা ইউএল আছে, ঠিক আছে, যদি একাধিক ইউএল থাকতো তাহলে একই কথাই হতো। ন্যাভের ভিতর যত ইউএল আছে, তার ভিতর যত এলআই আছে, তার ভিতর যত এলআই আছে, হ্যাঁ, তো তাদের সবার আমরা লিস্টের স্টাইলটা নান করে দিই। ন্যাভের ভিতর যত ইউএল, ইউএল এর ভিতর যত এলআই, সবার লিস্টের স্টাইল নাই। তার মানে ওই যে বুলেট পয়েন্ট যেগুলো ছিল এগুলো এখন চলে যাওয়ার কথা, দেখি চলে গেছে কি। তাহলে লিস্টের স্টাইল টাইপ হবে, লিস্টের স্টাইল টাইপ হচ্ছে না কেন? ও, এই সিএসএস ফাইল কানেক্ট করি নাই, রাইট, এটা একটা ভুল, এইচটিএমএল এর সাথে লিংক করা নেই এক্স্যাক্টলি। সো লিংক করে ফেলি, লিংক, এই সিএসএস অপশনটা চুজ করবেন, এবং এই স্টাইল সিএসএস যেটা বাই ডিফল্ট লেখা ছিল এটা মুছে আপনার নিজের ফাইলটা ডট স্ল্যাশ দিয়ে সিলেক্ট করুন, ঠিক আছে। সো মাই স্টাইলস ডট সিএসএস, হুম, চলে আসছে, বুলেট পয়েন্ট গুলো অ্যাটলিস্ট গেল। আচ্ছা, আরো একটা জিনিস দূর করা দরকার, নিচের আন্ডারলাইন গুলা। তো নিচের আন্ডারলাইন দূর করার যে প্রপার্টি সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন, এবং এইটা অ্যাপ্লাই করতে হবে অ্যাঙ্কর ট্যাগের উপরে, এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাঙ্কর ট্যাগের উপরে। সো আমরা এইভাবে বলি যে লিস্টের ভিতর যত অ্যাঙ্কর ট্যাগ আছে, লিস্টের ভিতর যত অ্যাঙ্কর ট্যাগ আছে তাদের টেক্সট ডেকোরেশন নান করে দাও, বাস, নিচের আন্ডারলাইন চলে গেল। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা লিঙ্কেরই কিন্তু একটু হাইট উইথ আছে, তাই না? বক্সের মতো একটু হাইট উইথ প্যাডিং ট্যাডিং আছে, এগুলো আমরা দেই, চলেন। সো প্রত্যেকটা লিস্ট আইটেমকে কিছু হালকা পাতলা উইথ টুইট দেই, এনিথিং 30 পিক্সেল, একটু হাইট দেই, না, উইথ একটু বেশি দেই, হাইট একটু কম দেই, তাহলে হচ্ছে আয়তাকার একটা বক্স আসবে। লেটস সে 130 পিক্সেল, আর হাইট হচ্ছে 30।
আর একটা হালকা বর্ডার দিয়ে দেই 1 পিক্সেল, সলিড ব্লু বা কিছু একটা দিই, সমস্যা জাস্ট দেখার জন্য, হ্যাঁ। এগুলো আমরা আস্তে আস্তে পরে রিমুভ করে দিব, জাস্ট বুঝার সুবিধার জন্য দাগগুলা দিচ্ছি, বুঝতে পারছি? এগুলা কাজ টাজ করে দেখবেন আমি সবসময় দাগ দেই। আপনাদের সামনে যখন জাভাস্ক্রিপ্টের ইয়াগুলা ভিডিওগুলা দিব, ওখানেও দেখবেন যে দাগ দিচ্ছি, বর্ডারে দাগ দিচ্ছি, কিন্তু পরে বর্ডার গুলা কমেন্ট আউট করে দিচ্ছি। সো মোটামুটি একটা অপশন তো আসছে, হ্যাঁ, বাটন তো আসছে। আচ্ছা, আরো কিছু কাজ করা যায়। তো এইখানে যে জিনিসটা আমি দেখাবো, একটু বড় করি, পিছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাবো এটাকে সিএসএস এর ফ্লেক্স বক্স প্রপার্টি বলে। সিএসএস এর ফ্লেক্স বক্স প্রপার্টি বলে। এখানে প্রপার্টি তিনটা: ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস। আস্তে আস্তে করি, নাহলে বুঝতে পারবেন না। ফ্লেক্স বক্স প্রপার্টি অ্যাপ্লাই করতে হয় প্যারেন্ট ক্লাসে। আপনি ডিজাইন করবেন চাইল্ডের, কিন্তু ডিজাইন লিখবেন প্যারেন্ট ক্লাসে। বুঝতে পারছি? আমি কি করি, নাহলে বুঝতে পারবেন না। যেমন খেয়াল করে দেখেন, আমি চাচ্ছি হচ্ছে যে আমার এই ভিতরের যে হোম, এই লেখাগুলো এক্স্যাক্টলি মাঝে চলে আসুক। এটা যেমন একদম কর্নার বাম দিকে উপরে উঠানো, এটা যাতে ঠিক মাঝামাঝি চলে আসে, ডানে বামেও যাতে মাঝে আসে, উপর নিচেও যাতে মাঝে আসে। এই জিনিসটা করার জন্য অনেক সিস্টেম আছে। এই জিনিসটা করার জন্য আপনি অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, মার্জিন অ্যাপ্লাই করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ফ্লেক্স বক্সও একটা জিনিস, এক স্টাইলে দেখায় ফেলি। সো আমি চাচ্ছি যে ইউএল এর ভিতর যত এলআই আছে, ইউএল এর এলআই হলে আবার হচ্ছে বক্স গুলা চলে যাবে। আমাদের দিতে হবে হচ্ছে এলআই এর ভিতর যত এ আছে। সো লিস্ট আইটেম, তার মধ্যে আমরা ডিসপ্লে অ্যাপ্লাই করব ফ্লেক্স। কারণ লিস্ট আইটেম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ গুলার প্যারেন্ট। লিস্টের ভিতরে ভিতরে প্যারেন্ট ইয়াগুলা ঢুকানো, অ্যাঙ্কর ট্যাগ গুলা ঢুকানো। এই জন্য লিস্ট আইটেমের উপরে আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করি। আগে দেখি এইটুক করার পর কিছু চেঞ্জ আসছে, কিন্তু তেমন কোনো চেঞ্জ আসেনি। এরপর আমরা লিখি তিনটা প্রপার্টি: জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এবং ডিসপ্লে। তো জাস্টিফাই কন্টেন্ট এখন দেই সেন্টার। এখন দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে ডানে বামে মাঝে চলে আসছে। এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, উপরে নিচে এখনো মাঝে আসে নাই। উপরে নিচে এখনো মাঝামাঝি আসে নাই, দেখতে পাচ্ছেন? ডানে বামে আসছে মাঝে, উপরে নিচে কিন্তু একদম ঠিক মিডলে আসে না। এইটা আনার ওয়ে কি? আরেকটা প্রপার্টি, অ্যালাইন আইটেমস সেন্টার। ঠিক আছে? হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টটা হচ্ছে ডানে বামের জন্য, অ্যালাইন আইটেমসটা হচ্ছে উপরে নিচের জন্য। এখন সেন্টারই একমাত্র ভ্যালু না, আরো ভ্যালু আছে। যেমন জাস্টিফাই কন্টেন্টের আরো কিছু ভ্যালু দেখি। ধরেন স্টার্ট, এটাই বাই ডিফল্ট, এবং এটা হচ্ছে বাম দিক থেকে স্টার্ট হবে। বুঝতে পারছি? যেমন এন্ড, এন্ড অর্থাৎ হ্যাঁ, এক্স্যাক্টলি ডান দিক থেকে স্টার্ট হবে। এই ফ্লেক্স অ্যাপ্লাই করলেই আপনি জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস কাজ করবে। ফ্লেক্স যদি আমি না করি, তখন জাস্টিফাই কন্টেন্ট লিখলে কানে সরবে না। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা আপাতত এই জায়গায় আমাদের সেন্টারই লাগবে। আরো কয়েকটা ভ্যালু আছে, আমি দেখাবো একটু পর। আগে আস্তে আস্তে কাজ করি। তো মোটামুটি বাসা কাছাকাছি লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে প্যারেন্ট ক্লাসটা কিভাবে বুঝছি? আপনি ডিজাইন করবেন অ্যাঙ্করের, ঠিক না? অ্যাঙ্কর গুলা কার ভিতরে ঢুকানো? লিস্ট আইটেমের ভিতরে ঢুকানো। ডিজাইন লিখবেন লিস্ট আইটেমের ভিতরে। কিন্তু যদিও আপনি কাজ করতেছেন অ্যাঙ্কর নিয়ে, আপনি নড়াচড়া করাচ্ছেন কাকে? অ্যাঙ্করকে। এই সেম জিনিসটা পজিশনেও সেম। পজিশন যখন দেখাবো তখন বুঝো যে আমাকে মানে প্যারেন্ট ক্লাসে একটা স্টাইল দিতে হয়, কিন্তু চাইল্ড ক্লাসটা মুভ করে, এরকম টাইপ। সেন্টারিং এর আরেকটা সিস্টেম আছে, ওটা ওই যে ব্লক আর ইনলাইন যখন দেখাবো তাই আসবে, সমস্যা নেই। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হ্যাঁ, লিস্ট আইটেম গুলাকে কিছু ব্যাকগ্রাউন্ড কালার, একটা হালকা পাতলা একটা কালার দিয়ে দিই, যাতে বোঝা যায়।
এই একটা দেই, কিছু হবে না। ঠিক আছে? একটা হালকা পাতলা কালার দিয়ে দিই। ওকে। এরপরে সমস্যা হচ্ছে যে জিনিসগুলা তো পাশাপাশি থাকার কথা। জিনিসগুলা পাশাপাশি থাকার কথা এবং তারা থাকবে কি একটা বড় বক্সের ভিতরে। এই ছোট, ছোট বক্সগুলা থাকবে কি একটা বড় একটা বক্সের ভিতর। এইটা করার জন্য এখন কি করব? এই সেম ফ্লেক্সেরই এপ্লাইটা আবার করব। খেয়াল করেন। এখন আমরা করব কি? এবার লিস্ট আইটেম গুলাকে ডিজাইন করব। লিস্ট আইটেমের প্যারেন্ট কে? ইউএল। সো আমরা ন্যাভের ভিতর যত ইউএল আছে তাদের মধ্যে এবার লিখবো ডিসপ্লে ফ্লেক্স। এইটুকু আগে লিখি, দেখেন কি অবস্থা হয়। পাশাপাশি চলে আসছে। তো যখনই আমি ফ্লেক্স টুকু লিখবো তখনই এলিমেন্ট গুলা পাশাপাশি চলে আসে। এখন জাস্টিফাই কন্টেন্ট দেখানোর জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেভ নামে যেটা আছে এইটাকে একটা হাইট উইডথ দিতে হবে। আমি একটা র্যান্ডম হাইট উইডথ দেই, তারপরে বুঝতে হবে। ধরেন কথার কথা এটার উইডথ দিলাম 1200 পিক্সেল। একটা হাইট একটা দিলাম, ধরেন লেটস সে 30% কিছু একটা দিলাম। আর হচ্ছে এটার বর্ডার একটা দেই 2 পিক্সেল, সলিড অরেঞ্জ। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে একটা কমলা কালারের বাক্স আসছে, ঠিক না? একটা কমলা কালারের বক্স আসছে, তার ভিতরে এখানে অ্যালাইনমেন্ট একটা প্রবলেম আসছে না? এই জায়গায় আমি নতুন একটা জিনিস শেখাবো। এই অ্যালাইনমেন্টের প্রবলেমটা আসবে ডিফল্ট মার্জিন প্যাডিং এর জন্য। স্যাররা একটু খেয়াল করবেন, উপরের বক্সের হাইটও 30 পিক্সেল, ভিতরের অপশন গুলারও হাইট কিন্তু 30 পিক্সেল, কিন্তু দুজন অ্যালাইন করতেছে না, ম্যাচ করতেছে না। এই জন্য আপনারা যখনই ইউটিউব বা অন্য কোনো জায়গায় টিউটোরিয়াল দেখতে যাবেন তখনই দেখবেন যে ওখানে স্যাররা ফার্স্টেই একটা স্টাইল দেয়, সেটা কি ইউনিভার্সাল স্টাইল অ্যাপ্লাই করে এবং ডিফল্ট মার্জিন প্যাডিং 0 করে। আগে একটু ডিফল্ট মার্জিন প্যাডিংটা দেখায়নি। স্যার কি দেখতে পাচ্ছেন এই কমলা কালারের পাশে একটা ছোট্ট সাদা দাগ দেখা যাচ্ছে? এই দাগটা কিন্তু আমি দেই নাই, এখনো কোনো স্টাইলে মার্জিন লেখা নাই। বাট এই দাগটা আসলো কোত্থেকে? এটা হচ্ছে ডিফল্ট মার্জিন, ডিফল্ট প্যাডিং। এই ডিফল্ট মার্জিন আর প্যাডিং এর জন্য আপনার হিসাব নষ্ট হয়ে যায়। সো হিসাব ঠিক রাখার জন্য ফার্স্টে আমরা করব কি? ডিফল্ট এই মার্জিন আর প্যাডিং গুলা বন্ধ করব। ডিফল্ট এই মার্জিন আর প্যাডিং গুলো অফ করব। এখন দেখবেন যে আপনার হিসাব টিসাব সব মিলা শুরু করছে। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। কোন পাশেরটা? বাম দিক থেকে 1200 পিক্সেল। ফুল উইডথ নেইনি। একটু ছোট করি, তাহলে মনে হয় বুঝতে পারবেন। এটা লেটস সে 900 করে দিই। বাম দিক থেকে 900 পিক্সেল। 100% লিখি নাই তো। লিখছি? 100% লিখি নাই। বাম দিক থেকে 900 পিক্সেল লিখছি। এইবার আসেন হচ্ছে যে ফ্লেক্স টুকু রেখে গেছিলাম কোথায় জানি, এইখানে। এখন আমরা জাস্টিফাই কন্টেন্টের আরো কিছু ভ্যালু দেখি। জাস্টিফাই কন্টেন্টে যে শুধু সেন্টার আছে তা না, যেমন সেন্টার দিলে কি হবে? সব মাঝে চলে আসছে। এটার আরো ভ্যালু আছে। এটার ভ্যালু আছে স্পেস বিটুইন। এটার ভ্যালু আছে স্পেস বিটুইন। তো তখন হবে কি, প্রত্যেকটা অপশনের মাঝখানে মাঝখানে ইকুয়াল স্পেস থাকবে, গ্যাপ 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 থাকবে। এটা হচ্ছে কি স্পেস বিটুইন। আরো ভ্যালু আছে স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড। তখন হবে কি, অপশন গুলার ভিতরে ভিতরে ইকুয়াল স্পেস, কিন্তু দুই পাশে হচ্ছে ছোট ছোট দুইটা স্পেস থাকে। যারা খেয়াল করে দেখবেন যে এখানে এই স্পেস গুলা যতটুকু বড়, এই দুটা কিন্তু এতটুকু বড় না। অনেকের ডিজাইন এরকম থাকে, বুঝতে পারছেন? অনেকের এরকম রিবনটা এরকম ডিজাইনে থাকে। আচ্ছা, আরো আছে স্পেস ইভেনলি। এটার পরে দেখবেন প্রত্যেকটা গ্যাপ সমান। ঠিক আছে? এটার পরে দেখবেন প্রতিটা গ্যাপই সমান। তো আমাদের যেহেতু এখানে কোনো গ্যাপ নাই, দুইটা অপশন পাশাপাশি একদম বসানো, তো আমরাও আর গ্যাপের প্রয়োজন নাই, আমরা জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট করে রাখি। বাট অপশন আরো আছে, বুঝতে পারছি? যেটা আপনার ইউএক্স থেকে বলবে করে করে দিতে, ইউআই থেকে যেটা বলবে করতে, সেটাই আমরা করব।
So, আপাতত যেহেতু যেটা ফলো করতেছি সেটাই থাকে, আমাদের মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ নাই। হয়ে গেল। So, আপাতত এটুকু রাখি। আচ্ছা, তারপরে আরেকটা কি করা যায়, দেখবেন যে এগুলোর উপর হভার করলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, একটু হালকা থেকে একটু আরেকটু গাঢ় একটা কালার এলো। So, এই জিনিসটার নাম হচ্ছে সুডো ক্লাস। বুঝতে পারছি? সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট নামে দুইটা জিনিস আছে। সুডো এলিমেন্ট, সুডো ক্লাসের ইউজ সামনেও আছে টেবিলে। তো আমরা একটু দেখি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে আমরা তো লিস্টেড আইটেম গুলাকে ডিজাইন করবো, রাইট? এইখানে অলরেডি ডিজাইন লেখা আছে, সিলেকশনটা লেখা আছে, এইটাই কপি করেন। কপি করে এইটার নিচেই পেস্ট করার পর কোলন চিহ্ন দেন। কোলন চিহ্ন দেওয়ার পর হভার কথাটা লেখেন, চলে আসে, সাজেশন থেকে চলে আসে। আচ্ছা, এইবার এটার অর্থ হচ্ছে যে একই স্টাইল কিন্তু হভার করলে একটা ডিফারেন্ট স্টাইল আসবে। তো আমি যেটা করতেছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাই নিচ্ছি আর জাস্ট খালি শেডটা একটু চেঞ্জ করে দিই। শেডটা আর একটু ধরেন এরকম করে দিই। ব্যাস। তো যখন আমি এখন হভার করতেছি, কি একটা চেঞ্জ আসতেছে, রাইট? একটা চেঞ্জ আসতেছে। আচ্ছা, আরো চেঞ্জ আনা যায়, যেমন আহ, যখন লিস্ট আইটেম গুলাকে করবো ভিতরের কালার হয়ে যাবে হোয়াইট, এরকম করলাম। ও, এটা অ্যাঙ্কর ট্যাগের উপর অ্যাপ্লাই করতে হবে, সরি। কালার হোয়াইটটা তো অ্যাঙ্কর ট্যাগের, ঠিক না? অ্যাঙ্করের ভিতরের লেখাটা না। তো আমাদেরকে এই লিস্টের আইটেম এইটার উপরে হভার অ্যাপ্লাই করতে হবে, এবং তখন আমি বলবো যে এইটার কালার লেটস হোয়াইট। দেখতেছি অ্যাঙ্কর ট্যাগের উপর অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তারপরে আপনারা চাইলে মানে লিস্ট আইটেমের মধ্যে একটা ডিভ দিয়ে এই পুরা ডিভের মধ্যে একবারে হওয়ার এলিমেন্ট করতে পারেন। আমার এখানে হচ্ছে যেটা, এইখানে একটা স্টাইল হচ্ছে, এখানে আবার দিলে আরেকটা স্টাইল হচ্ছে। বাট এই দুইটা চাইলে একসাথে করা যায়, একটা ডিভের ভিতর দুইটাই রাখবে, ওইটাও একসাথে করা যায়। আপাতত এইটুকুই আমরা দেখি। আরেকটা জিনিস দেখি, এটার নাম হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন স্যাররা খেয়াল করবেন, এখানে জিনিসটা চেঞ্জ খুব ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে, সাথে সাথে হচ্ছে। এই জিনিসটা একটা অ্যানিমেশনের মতো লুক দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটার নাম হচ্ছে ট্রানজিশন। সো হভারের মধ্যে ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে। এই প্রপার্টির মধ্যে আপনি একটা ভ্যালু দিতে পারেন সেকেন্ডে, যে কত সেকেন্ডের ভিতরে চেঞ্জটা হবে। আমি একটা দেই, নাহলে বুঝবেন না। ধরেন 0.7 সেকেন্ডস দিলাম। এখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু লেখাটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? দেখেন ব্যাকগ্রাউন্ডটা আস্তে হচ্ছে, লেখাটা ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এখন কি করা যায়, লেখাটাকেও আমরা ওই একই একই ট্রানজিশন দিয়ে দিই। বলো। স্যার আমরা যখন লিস্ট অর্ডার টেক্সট করছিলাম তখন তো স্যার আমি কোনো রিঅ্যাক্টর ইউজ করিনি, আমি প্যারেন্ট ইউজ করছিলাম লিস্ট। কিন্তু যখন আমি ইউএল আনঅর্ডার লিস্টের মধ্যে প্যারেন্ট ইউজ করছি তখন আমি ন্যাভ দিয়ে কেন ইউজ করছি ফ্লেক্স? বুঝেন নাই? দেখেন আমি আমার লিস্ট আইটেম গুলা পাশাপাশি আনবো, এই তো। না না স্যার ওইটা বলি না। আমি বলছি যে আমি কি যখন ফ্লেক্স ইউজ করছি লিস্টের মধ্যে তখন তো প্যারেন্ট ক্লাস ইউজ করতে লিস্ট ইউজ, বাট যখন খেয়াল করেন, আনঅর্ডার খেয়াল লিস্ট করেন, ইউজ করতে গেছি প্রথম তখন যখন ফ্লেক্স দেখাইছি, অ্যাঙ্কর গুলা লিস্টের ভিতরে ছিল, তাই লিস্টের উপর অ্যাপ্লাই করছি। দ্বিতীয়বার যখন ফ্লেক্স করছি, কাকে ডিজাইন করছি? এলআই গুলাকে, ইউএল কে না, এলআই গুলাকে। এই যে এই ছোট্ট বাটন গুলো এলআই গুলা না, এটা না আমার তো উপরে এই যে এইটা এগুলো এলআই না। স্যার আমি এটা বলছি স্যার হুম, এটা উপরে টাই কথা বলছি, ন্যাভ ইউএল যেটা ওইটাই ওটাই তো বুঝাচ্ছি, ওটাই বলতেছি। আপনি কাকে ডিজাইন করবেন? এলআই গুলাকে ডিজাইন করবেন না। এবার খুঁজেন এলআই এর প্যারেন্ট কে, এলআই এর প্যারেন্ট কে? ইউএল। সো নেভের ভিতর যত ইউএল আছে সবার জন্যই দিবে। বুঝতে পারছেন? আপনি শুধু ইউএল লিখলেও হবে, শুধু যদি নেভ বাদ দিয়ে শুধু ইউএল লেখেন তাইলেও হবে। বুঝতে পারছি?
আচ্ছা, তাহলে ট্রানজিশনটা একটু খেয়াল করে দেখি। এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মতো একটা এফেক্ট আসছে। হুম, একটা অ্যানিমেশনের মতো একটা এফেক্ট আসছে। ওকে, তারপরে আসি যে তাহলে আমরা হচ্ছে এখন আমাদের আননেসেসারি যেই স্টাইল গুলা ছিল, বর্ডার গুলা ছিল, এগুলো আমরা এখন কমেন্ট আউট করে দিতে পারি। যেমন এইটা দরকার নাই, এটা আননেসেসারি, বা এইটাকে আমরা একটা আলাদা একটা হালকা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, বাট প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। এইটাও দরকার নাই, এগুলা জাস্ট দেখানোর জন্য আমরা ব্র্যাক কাটছিলাম। সো এটাও কমেন্ট আউট করে দিলাম। স্যার কমেন্টটা কিভাবে? কন্ট্রোল স্ল্যাশ ভিএস কোডে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটারই কমেন্টের কমান্ড হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ। এখন কিছুটা এর মতো লাগতেছে না? হুম, জি স্যার। এখন কিছুটা লাগতেছে ওর মতো, বুঝতে পারছি। আচ্ছা, এইটাকে মাঝে আনবো, এইটাকে মাঝে আনবো, এই পুরা বক্সটাকে, ন্যাভটাকে মাঝে আনবো। সো হ্যাঁ, পুরা ডিফটাকে মাঝে আনবো। তো এখন আপনি যখন দেখবেন যে এই ন্যাভ, তো কি বলছিলাম ওই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, ন্যাভের তো কোনো প্যারেন্ট আইটেম নাই। হ্যাঁ, ন্যাভের তো কোনো প্যারেন্ট আইটেম নাই। সো ন্যাভের ইমিডিয়েট প্যারেন্ট কে? বডি। আপনি চাইলে বডিতেও অ্যাপ্লাই করতে পারেন, বাট এই ক্ষেত্রে যেহেতু ন্যাভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, এটার জন্য ইজি সিস্টেমটা হচ্ছে মার্জিন জিরো অটো। সো ন্যাভের মধ্যে লেখেন মার্জিন জিরো অটো, এই কথাটা লেখেন, তখন দেখবেন আপনার পুরা জিনিসটা মাঝামাঝি চলে আসছে। সো মাঝে আনার কোড দুইটা, এক মার্জিন জিরো অটো, বাট শর্ত হচ্ছে এটা ব্লক এলিমেন্ট হইতে হবে। ইনলাইনের উপর মার্জিন জিরো অটো কাজ করে না, একটু পরে দেখাবো। আর ২ নাম্বার স্টাইল হচ্ছে কি, প্যারেন্ট ক্লাসের মধ্যে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা। দুইটাতেই মাঝে আনি, বুঝতে পারছি? দুইটাতেই মাঝামাঝি আসবে। আচ্ছা, মার্জিন জিরোটা আবার সামনেও দেখবো, সমস্যা নেই। তাহলে এটা কিন্তু এক এক জিনিস বানাতে গিয়ে কিন্তু অনেকগুলো পড়ায় ফেলছি, ঠিক আছে? স্যার ক্লাস ক্লাসে করতে গেলে তো বডি মাত্রা আসবে। বডিতে কাজ করতে হবে, বডিতে স্টাইল দেওয়া ঠিক না, বুঝতে পারছি? বডিতে আমরা ডিফল্ট স্টাইল দিব না, প্রয়োজনে একটা নতুন ডিপ বানাই দিব। তবে ডিবের ভিতর ন্যাপ ঢুকালে কিন্তু আপনার ওই সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনটা হইল না, বুঝতে পারছি? কারণ তখন কি ন্যাপটা ডিবের ভিতর, ডিপটা ন্যাপ বাইরে থাকতে হবে, এনি হাউ ন্যাপ বাইরে থাকতে হবে। আচ্ছা, আর কি আছে? টেক্সট ট্রান্সফরমেশন। আচ্ছা, এখানে দেখেন সব বড় হাতের। হ্যাঁ, সো টেক্সট ট্রান্সফর্ম করে ফেলি, চলেন। আমার লেখাগুলা কিন্তু সব বড় হাতের করা না, এই হোম এইচ বড় হাতের, আবার ও ছোট হাতের। তা আমি চাই যে আমি যাই লিখি না কেন সব বড় হাতের হোক। সো প্রত্যেকটা লিঙ্কের অ্যাঙ্কর গুলা কি হবে? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এটা আপার কেস লোয়ার কেস করা যায়, সব বড় হাতে সব ছোট হাতে। সো এটা আমরা দেখি। কই গেল কই গেল? হ্যাঁ, সব বড় হাতে চলে আসলো। হ্যাঁ, আপনি চাইলে এগুলো সাইজ একটু বড় ছোট করতে পারেন, টেক্সটের সাইজ বড় ছোট করতে পারেন। হ্যাঁ, যেমন কথার কথা আমি যখন হোমে দিব, আমি চাইতে পারি যে হোমটা একটু বড় হোক, হোমটা একটু জুম হোক, করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হভারের মধ্যে টেক্সট যে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা ধরেন নরমালি 1 রেম থাকে। 1 রেম মানে 16 পিক্সেল, আপনি সামান্য লেটস সে 1.1 রেম করলেন, 10% একটু বড় হবে। তো তখন জিনিসটা দেখতে কিরকম হবে? এরকম বোঝা যাচ্ছে যে একটা জুমের মতো হচ্ছে। এটাও করতে পারেন, অনেক ধরনের স্টাইল আছে। আচ্ছা, তো গুগল ফন্টটা একটু দেখাই দিই। গুগল ফন্ট, গুগল ফন্ট মানে হচ্ছে যদি আমাকে আমার যে বাই ডিফল্ট টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে সেটা যদি চেঞ্জ করতে হয়, আমার এটা যদি পরিবর্তন করতে হয়, তখন আমি গুগল ফন্ট ইউজ করব। সো গুগল ফন্টস এ যাবেন, এবং গুগল ফন্টস এ যাওয়ার পর এখানে অনেক ফন্টস আছে, যে কোনো একটা যেটা ভালো লাগে, একটা নিলেই হয়েছে, সমস্যা নাই। আমি নিলাম একটা, এটাই নিলাম, সমস্যা, এটা নিলাম। হ্যাঁ, এটা একটু বোঝা যাচ্ছে। তো এখানে দেবেন গেট ফন্ট নামে একটা অপশন আছে, এটাই চাপ দিবেন।
গেট এমবেডেড কোড এটাই চাপ দিবেন। তো এইখানে ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস অনেক কিছু আছে। আমরা ওয়েবের যে কোডটা আছে, কপি কোড লেখা আছে কিন্তু এমবেড কোড ইন দ্য হেড অফ ইউর এইচটিএমএল, এইটুকু অংশ কপি করে হেডের মধ্যে ফেলো ফেলো। তো তাই করি, এইচটিএমএল এর হেডে চলে যাই এবং হেডের কোন একটা জায়গায় এটা পেস্ট করে রাখি। ঠিক আছে, হেডের কোন একটা জায়গায় জাস্ট পেস্ট করে রাখেন। এখন যদি প্রজেক্টে যান, গিয়ে দেখবেন হয় নাই, কিছুই চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এই চেঞ্জটা হওয়ার জন্য আরেকটু কাজ আছে, নিচেই লেখা। সেটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা কপি করে যেই অংশের উপর অ্যাপ্লাই করতে চান সেখানে পেস্ট করতে হবে। যেমন আমি যদি চাই নেভের উপর শুধু হোক, বাকিগুলোর উপর না হোক, খেয়াল করেন আমার এখানে একটা H2O আছে, আবার একটা ন্যাভও আছে। আমি একটু ন্যাভের মধ্যে একটু মার্জিন দিই, এখানে মার্জিনটা 0 অটো দেওয়া, তো এখানে একটু হালকা উপরে নিচে একটা এক্সট্রা ভ্যালু দেই, লেটস সে 50 পিক্সেল, নাইলে একেবারে চাপাচাপি লেগে যাচ্ছে। আচ্ছা, দুইটা ভ্যালু মানে কি, মার্জিন প্যাডিং এ পড়াইছিলাম উপরে নিচে ডানে বামে। সো 50 পিক্সেল উপরে নিচে ডানে বামে অটো। অটো মানে হচ্ছে তুমি ক্যালকুলেট করে নাও, তুমি নিজেই হিসাব করে নাও কত হবে। আচ্ছা, তো পরে আহ, আমি চাচ্ছি যে এই নেভিগেশন বারের লেখাটা চেঞ্জ হোক, উপরেরটা না। বুঝতে পারছি, শুধু এটুকু। তখন আমি করব কি, শুধু ন্যাভের ভিতর এই ফন্ট স্টাইলটা, ফন্ট ফ্যামিলিটা পেস্ট করব, শুধু ন্যাভের ভিতর। তখন দেখবেন যে শুধু ন্যাভের অংশগুলো চেঞ্জ আসছে, উপরেরটাই চেঞ্জ হয়। আর যদি আমি ফুল ওয়েবসাইটেই চাই যে পুরা ওয়েবসাইটে একই টেক্সট টেক্সট হোক, তখন আমরা করব কি, এই জিনিসটা নিয়ে ওই ইউনিভার্সাল স্টাইলে ফেলে দিব, ইউনিভার্সাল স্টাইলে ফেলে দিব। তখন কি হবে, তখন হবে কি পুরাটার উপরে অ্যাপ্লাই হবে। তখন H2 যা লিখবেন সব, যত লেখা লিখবেন সবার উপরে ফন্ট ফ্যামিলি সেম থাকে। আর যদি স্পেসিফিক চাই যে না এইটুকুর ভিতরে হোক, তাহলে ওটুকুর ভিতরে ফন্ট ফ্যামিলি হবে। এইভাবে আমরা কিন্তু মাল্টিপল ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি দিতে পারি। ওকে একটা দিলাম, একে একটা দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে গুগল ফন্টও চলে গেল। হ্যাঁ, ফন্ট স্টাইল, ফন্ট, গুগল আইকনের ব্যবহার, ওই যে যেটা আমরা হচ্ছে ফন্ট অসাম, ওটার ব্যবহার জাভাস্ক্রিপ্টের ইয়াতে আছে। লিংক, এই যে লিংকের কিন্তু অলরেডি দেখাই ফেলছি সব। হ্যাঁ, লিংকের টেক্সট ডেকোরেশন নান করা, লিংকের মধ্যে হভার অ্যাপ্লাই করা, এগুলো কিন্তু হয়ে গেছে ওটার ভিতরে, লিস্টও হয়ে গেছে। আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট কিভাবে বানায়, হ্যাঁ কিভাবে ইয়া করতে হয়। আচ্ছা, এবার দেখি টেবিল। আমরা কিছু ব্রেক ট্যাগ দেই। আচ্ছা, তাহলে টেবিলের সিমেন্টিক ট্যাগ আছে টেবিল, এবং এই টেবিলের ভিতরে অনেকগুলো ছোট ছোট রো থাকে। সো প্রথম রোটাকে আমরা বলি টেবিল হেডিং। হ্যাঁ, টেবিল হেডিং, যেমন কথার কথা নেম, তারপর ধরেন আইডি, হ্যাঁ, সেকশন, সিজিপিএ, এরকম থাকে। আর সাবসিকুয়েন্ট রো গুলাতে কি থাকে, টেবিল ডাটা, টেবিল ডাটা, টিডি। যেমন কারো একজন নাম বলেন। হুম, কি নাম? তাইফ। আচ্ছা, তো ধরে নিলাম ওনার আইডি হচ্ছে 1005/6, সেকশন আমরা জানি কত, 30, M1, আর সিজিপিএ দিলাম 3.5। আচ্ছা, এটাই আরো কয়েকটা কপি পেস্ট করি। আরো দু একটা নাম বলেন। হ্যাঁ হ্যাঁ, ফাহিম 1008, ওনারে দিলাম 3.1। তারপর আর কে, বুলবুল, যেহেতু স্যারের নামে নাম,
ওনার 5.5 দিয়ে দিই, মানে 4 হয়, আরো 1.5 বেশি দিলাম আর কি। আচ্ছা, তো এখন বুঝেন না, একটু একটু তেল না মারলে তো চলে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আহ এরকম টেবিল, হ্যাঁ, এরকম টেবিল তো জিনিসটা দেখতে মোটেও ভালো লাগতেছে। তো এখন আস্তে আস্তে ডিজাইন স্টার্ট করি, চলেন। গেল কই? ওকে, তো ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে এই টেবিল গুলায় কিছু বর্ডার টর্ডার দিই, যাতে দাগ থাকে। দাগ না থাকলে তো বোঝাই যায় না যে এটা টেবিল। সো টেবিলের হেডিং, টেবিলের ডাটা, হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা জাস্ট সিম্পলি কিছু বর্ডার দিই। কিছু বর্ডার দেই, লেটস সে 1 পিক্সেল সলিড একটা দিলাম, ব্লু একটা দিলাম, সমস্যা নেই। হুম, তো লিস্ট কিছু দাগ টাগ আসছে মোটামুটি, কিছুটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন যে লেখাগুলা একদম মানে চাপানো, একদম উপরে বাম দিকের সাথে একদম চাপানো। তো এগুলাকে একটু প্যাডিং দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। প্যাডিং লেটস সে একটা দিলাম, 12 পিক্সেল একটা প্যাডিং দিলাম। এখন মোটামুটি একটা মানে যাতে আসছে বলা যায়। আচ্ছা, তারপরে আবার দেখবেন যে টেক্সট গুলা, ভিতরের টেক্সট গুলা লেফট জাস্টিফাইড হয়ে আছে, প্যাডিং এর পর একদম সব বাম দিকে জাস্টিফাইড হয়ে আছে। তো এইটাকে এর আগে তো আমরা ইয়াতে এই কি বলে ফ্লেক্স টেক্সট দেখছিলাম, এখন আবার সিম্পলটা দেখি। সিম্পলটা হচ্ছে টেক্সট অ্যালাইন, এই প্রপার্টিটা একটু দেখি। টেক্সট অ্যালাইন সেন্টার, এটাও করা যায়। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা দিয়ে হচ্ছে টেক্সট কন্টেন্ট গুলো আপনি মাঝামাঝি আনতে পারেন, আর ওইটা দিয়ে যে কোনো কন্টেন্টই মাঝে মাঝে আনা যায়। তো ওটা দেখানোর জন্য ফ্লেক্স দিছি, এটা তো এটার মধ্যে আমরা একটু টেক্সট অ্যালাইন ইউজ করে ফেললাম। আচ্ছা, ভালো। এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে 2টা করে বর্ডার পড়ছে মাঝখানে, আমার সাদা সাদা দাগ। 2টা করে বর্ডার পড়ছে মাঝখানে, সাদা সাদা দাগ। এটা দূর করার ওয়ে কি? এটা দূর করার ওয়ে হচ্ছে ফুল টেবিলের উপরে আপনি লিখে দেন যে এই যে টেবিল, পুরা টেবিলের মধ্যে যত এরকম 2টা বর্ডার পাশাপাশি, তাদের কলাপস করে দাও। সো বর্ডার কলাপস। তো এখানের ভ্যালু হচ্ছে কলাপস, সেপারেট অনেকগুলো আছে, আমরা কলাপসটা দিব। তখন হবে কি, 2 দাগ যদি পাশাপাশি থাকে তখন তারা একটা ধরবে, বাকিটা ফেলে দিবে। যে কোনো একটাকে ধরবে, বাকিটা ফেলে দিবে। মোটামুটি ভালোই লাগতেছে, হ্যাঁ। এখন আমরা চাইলে টেবিলটা উইডথ একটু বড় ছোট করতে পারি। টেবিলের উইডথ একটু করেন, লেটস সে 300 পিক্সেল করেন। হুম, আরো বড় করি, নাহলে বোঝা যাচ্ছে না। 600 পিক্সেল করি। হুম, বড় ছোট করতে পারেন। তো এইখানে টেবিলের ডিজাইনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেব্রা প্যাটার্ন। তার মানে হচ্ছে লেটস সে একটা সাদা, একটা একটু অ্যাশ কালার, একটা সাদা একটু অ্যাশ কালার, এরকম টাইপ। এই ডিজাইনটা অনেকে করতে চায়। তো এটার ইজি ওয়ে হচ্ছে এনতম চাইল্ড ইউজ করা। সো আমরা বলবো যে এটা যেহেতু টেবিল রো, এটা টেবিলের পরে থাকার কথা, টেবিল রো, এবং টেবিল রো এর এনতম চাইল্ড, আর এটার ভিতরে একটা ভ্যালু দিতে হয়, ইভেন অথবা অড। আগে ইভেন একটা দিয়ে দেখি, তারপরে বুঝতে পারবেন আপনারা। এখানে আমরা লেটস সে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, একটু হালকা টাইপের একটা কিছু দিয়ে দিই। কাহিনী কি হইলো দেখেন, 1 নাম্বার রো, 2 রো, 3, 4, 5, হ্যাঁ, এর মধ্যে 2 আর 4 তারা একটা স্টাইল পেয়ে গেছে। তাহলে 1, 3, 5 একটা ডিফারেন্ট স্টাইল দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ওটা কিভাবে লিখবো? হ্যাঁ, সো এই একই জিনিস, যে এনতম চাইল্ড, তার মধ্যে লিখবো অড, তার জন্য লেটস সে যে একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেই, অন্য একটা দিই। এটা কিন্তু অনেক সময়
আসে। আবার আপনি চাচ্ছেন যে এটা হ্যাঁ, না মানে লাইক টেবিল হেডিংটা এটা একটা আলাদা ডিজাইন। স্পেসিফিক্যালি টেবিল হেডিংটা এটা একটা আলাদা ডিজাইন। তখন আপনি অনেকগুলা করতে পারেন। আপনি হেডিংকে একটা আলাদা আইডি দিতে পারেন অথবা একটা ক্লাস দিতে পারেন। যেমন আমি যদি এই টেবিল হেডিং গুলা এই যে এই পার্টিকুলার টেবিল রো যেটা হেডিংটাকে অ্যাপ্লাই করতেছে তাকে যদি একটা আলাদা আইডি দেই, লেটস সে টেবিল হেডার, সো আইডি স্টাইলটাও আরেকবার মুখস্থ হয়ে যাচ্ছে। মনে আছে না, হ্যাশ দিয়ে আইডি আর ডট দিয়ে ক্লাস। এখানে ক্লাস আইডি যে কোনো অ্যাপ্লাই করা যেত, আমি ইচ্ছা করে আইডিটা নিলাম যাতে মনে আসে কোনটা কি। তো এটাকে একটা ডিফারেন্ট বর্ডার কালার দিই, সরি বর্ডার না, ব্যাকগ্রাউন্ড কালার, একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেই। বুঝতে পারছি? কারণ 1 3 5 ধরলে হয় কি আপনার হেডিংটাকে এক ধরে। তা আপনি তো চাইতেই পারেন যে না হেডিং আলাদা, এরপর থেকে যাতে শুরু হয় 2 4 6 বা 1 3 5 যাতে এরপর থেকে শুরু হয়। তখন হেডিংটাকে আলাদা করে দেওয়ার জন্য আমরা একটা আইডি বা ক্লাস অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছি? এখানেও কিন্তু অনেকগুলা প্রপার্টি একসাথে আসছে। আচ্ছা, ডিসপ্লের ভিতরে হ্যাঁ ব্লক আর ইনলাইন। সো ছবি, ছবি মাঝে আনা, ছবি মাঝে আনা। যে কোনো একটা ছবি দেখি, মোস্তাফিজুর রহমান ইমেজ, একটা ছবি দিলেই হবে, সমস্যা নাই। ধরেন এটাই দিই। কিন্তু আবার বেশি ছোট। এটার রেজুলেশনটা হ্যাঁ ঠিক আছে মোটামুটি। টেবিলের ডিজাইন পারবো না। হুম, টেবিলের ডিজাইন কিন্তু অত কঠিন না। আর আপনাদের প্রজেক্টের টেবিল থাকবে, অনেকেরই প্রজেক্ট হচ্ছে ইনফো ওয়াইজ, মানে টেবিলে কিছু শো করবেন, কিছু জিনিস আসবে টেবিলে দেখাবেন, ডাটা সার্ভার থেকে আসবে টেবিলে শো করবেন। সো তাদের ডিজাইন টিজাইন করে নিয়ে একদম প্লেন টেবিল যাতে না থাকে, একটু যাতে সুন্দর থাকে টেবিলগুলো। আচ্ছা, সো আইএমজি ট্যাগটা দেখি, হ্যাঁ ইনলাইন এবং ব্লক দুই ধরনের এলিমেন্ট আছে। সো আইএমজি নিলাম এবং এসআরসির ভিতরে একটা ছবি আমরা পেস্ট করে দেই। আগে দেখি কি অবস্থা। হুম, ছবিটা আস। তো এখন আমাদের ছবি দিলেই এএলটি তে কিছু লিখতে হয়। লিখে রাখেন পিকচার অফ এ ক্রিকেটার। তো এখন হচ্ছে এই ছবিটাকে মাঝে আনতে হবে, এই ছবিটাকে মাঝে নিয়ে আসতে হবে। তো মাঝে আনার একটা কোড দেখাইছিলাম, মার্জিন জিরো অটো, ঠিক না? মার্জিন জিরো অটো। তো ওইটাই যদি আমরা অ্যাপ্লাই করি, লেটস সে স্টাইল, এবং স্টাইলের ভিতরে মার্জিন জিরো অটো, এটা অ্যাপ্লাই করলাম, তখন দেখবেন যে ছবিটা কোনোই চেঞ্জ আসে নাই। ছবিটার কোনোই চেঞ্জ আসে নাই, কারণ ইমেজ হচ্ছে ইনলাইন, ইনলাইন এলিমেন্ট। বুঝতে পারছি? ইনলাইন এলিমেন্টের মধ্যে মার্জিন জিরো অটো এটা কাজ করে না। এটার জন্য আরেকটা এক্সট্রা কাজ করতে হয়, সেটা হচ্ছে ওর ডিফল্ট যেই ডিসপ্লে তার যে টাইপটা সেটা চেঞ্জ করে দিতে হয়। সো বাই ডিফল্ট সে ইনলাইন, তখন আপনি চাইলে তাকে জোর করে ব্লক বানায় ফেলতে পারেন। সো এর আগে একটা আরেকটা স্টাইল লিখতে হবে, সেটার নাম হচ্ছে ডিসপ্লে ব্লক। অর্থাৎ তুমি তো বাই ডিফল্ট ইনলাইন, কিন্তু এইটুকুর জন্য এই কাজের জন্য তুমি নিজে ব্লক হয়ে যাও। তখনই দেখবেন সুন্দর মতো জিনিসটা মাঝে চলে আসছে। সেমিকোলন দিছি হচ্ছে দুইটা প্রপার্টি যে
দুইটা প্রপার্টির মাঝখানে সেমিকোলন দিতে হয়, নাহলে নাহলে কাজ করে না। অনেকটা ওই যে সিএসএস লেখার মতোই, তখন দেখবেন কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন, সেটাও করতে পারেন। আপাতত আমার ইমেজের কোনো মানে ইমিডিয়েট প্যারেন্ট নাই, তো তখন সেই ক্ষেত্রে আপনি আরেকটা ঠিক আছে স্যার যেহেতু বলছে, আমরা এটাও করতে পারি। লেটস একটা ডিভের ভিতর ইমেজ রাখলাম, ডিভ এখন একটা প্যারেন্ট, ডিভের ভেতর ইমেজ রাখলাম, এই ছবিটাই রাখলাম, একই জিনিস, একই জিনিসই রাখি। সো নিচের আবার দেখে আসি কি অবস্থা বাম পাশে। এখন আমি কি বলছিলাম, ফ্লেক্স অ্যাপ্লাই করতে হয় কার উপর? যাকে ডিজাইন করবেন তার উপরেরটায়। সো এখন কার উপর লিখবো বলেন তো দেখি ডিজাইন গুলা? ডিভের উপর লিখবো। সো ডিভে গিয়ে লেখেন স্টাইল, আমি ইনলাইন স্টাইল লিখতেছি, আলাদা লিখছি না। সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স লিখলে কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যেই আপনি লিখবেন জাস্টিফাই কন্টেন্ট, এখন সেন্টার লেখেন, এন্ড লেখেন, স্টার্ট লেখেন, এখন দেখবেন অ্যাপ্লাই হয়ে গেছে। এটা দ্বিতীয় ছবিটা, মানে প্রথমটা তো মার্জিন দিয়ে করছি, দ্বিতীয়টা ফ্লেক্স দিয়ে করবো। একই জিনিস, সেম থিং, যেটা আপনার মনে চায় করতে পারেন। বাট সেই ক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা ডিভ লিখতে হচ্ছে, এক্সট্রা একটা ডিভ লিখতে হচ্ছে, কারণ ওর এর আগেরটা কিন্তু কোনো প্যারেন্ট ছিল না, খেয়াল করছেন? আইএমজি এর উপরে কোনো প্যারেন্ট নেই। সো এই জন্য একটা সমস্যা, এই জন্য একটা এক্সট্রা ডিভ নেওয়া লাগছে। আচ্ছা, সো ডিসপ্লে আপনি চেঞ্জ করতে পারেন, ব্লককে ইনলাইন বানাইতে পারেন, ইনলাইনকে ব্লক বানাইতে পারেন, প্রয়োজন অনুসারে। একটা ইউজ আমরা দেখলাম। আচ্ছা, পজিশন, পজিশন, অ্যালাইন, এই যে মার্জিন জিরো অটো, এটা হচ্ছে অ্যালাইনে। তারপরে সুডো ক্লাস কিছু দেখছি অলরেডি আমরা। হুম, এনতম চাইল্ড দেখছি, হভার দেখছি। তারপরে ইয়াতে ইনপুট ফিল্ডের মধ্যে ফোকাস, যেটা আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট, ইনপুট ফিল্ডের কাজ। নেক্সট ক্লাস তো আর হবে না, মানে মিডের পরে ফার্স্ট ক্লাসে। আচ্ছা, আপাতত আজকে এটাই লাস্ট দেখাই, সেটা হচ্ছে পজিশন। এখানেও সেম অনেকগুলা জিনিস একসাথে আসবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা একটা আপনার একটা ডিপ থাকবে, ডিপটার পিছনে একটা ঝাপসা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার মধ্যে একটা লেখা থাকবে, যেটা আমরা অনেক সময় দেখি, হ্যাঁ ওয়েবসাইটে দেখি না, যে একটা হালকা ব্যাকগ্রাউন্ড থাকে, তার উপর একটা লেখা থাকে, এরকম আসতে থাকে লেখাগুলো। এইরকম কিভাবে করা যায় এটা, ওইটাই পজিশন দিয়ে দেখাবো, একসাথে হয়ে যাবে। আচ্ছা, সো আরো কিছু ব্রেক দেই। তো ফার্স্টে একটা ডিভ নিলাম, এবং এই ডিভটাকে লেটস সে আমি এখন ইচ্ছা করে ক্লাস দিয়ে করি যাতে দুইটাই প্র্যাকটিস হয়। তো এটাকে একটা ক্লাস নাম দেই, লেটস সে আপনার বক্স, ঠিক আছে? এবং এই বক্সটাকে একটু ডিজাইন ডিজাইন করি। আচ্ছা, এগেইন হাতে লিখে ফেলছি, নট গুড প্র্যাকটিস। যত ইজি হোক কপি পেস্ট করবো, হ্যাঁ, যত ইজি হোক কপি পেস্ট করবো, কারণ যেটা বলছি সেটা তো নিজের করতে হবে, লেখা ফেললে তো সমস্যা। আর যাই হোক, হাইট উইথ দেই কিছু, হ্যাঁ, নাহলে তো বক্স বোঝাই যাবে না। সো দেই 600 পিক্সেল, হাইট দেই একটা 400 পিক্সেল, আর বক্সটা দেখার জন্য একটা বর্ডার দিয়ে দিই 2 পিক্সেল সলিড, দেন একটা ব্ল্যাক, একটা বক্স, হ্যাঁ। আচ্ছা, তো এই বক্সটার পিছনে থাকবে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার বা একটা ব্যাকগ্রাউন্ড ছবি, ওই ছবিটা থাকবে একটু ঝাপসা, ঠিক আছে? তো একটু পরেই দেখাবো যে কেন এইভাবে করতে হচ্ছে, কেন সরাসরি অপাসিটি অ্যাপ্লাই করা যায় না। তো আরেকটা বক্স নেই, এই বক্সের ভিতরে আরেকটা বক্স,
এবং এই বক্সকে স্টাইল ক্লাস নাম দিলাম লেটস সে ব্যাকগ্রাউন্ড আইএমজি বা কিছু একটা নাম দিলাম, নামটা কপি করে রাখি এবং ওকে যেটা করতেছি সেটা হচ্ছে উইডথটা একটু কম দেই, লেটস সে 400 পিক্সেল, হাইট সেমি দিই, হাইট 400 পিক্সেলই দেই, আর একটা বর্ডার দিয়ে দেই 2 পিক্সেল সলিড অরেঞ্জ। তো দুটা বাক্স, হ্যাঁ, এটা বড় বাক্স, বড় বাক্সের ভিতরে একটা ছোট বাক্স। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বাই করি। তো ব্যাকগ্রাউন্ড একটা কোনো ইমেজ, সুন্দর দেখে একটা ইমেজ নেই, এটাই নেই। সো আমার ফোল্ডারটা ছিল তো বোধহয় ডেস্কটপে নাকি, না এটার ভিতরে ছিল, হ্যাঁ এখানে ছিল। তো এখানে আমরা নিউ ফোল্ডারের মধ্যে লেটস সে পিক্স বা রিসোর্সেস, রিসোর্সেস তার ভিতরে লেটস সে ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে এটা সেভ করে রাখি। এইবার আসি হলো এইখানে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া গত ক্লাসে দেখাইছিলাম, হ্যাঁ, এবং বড় ছোট করা কন্টেইন এগুলো দেখাইছিলাম। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা লেখার জন্য ইউআরএল কথাটা লিখতে হয় ভ্যালুর ভিতরে, এবং এখানে যদি ডট স্ল্যাশ দেন তখন আপনার সাজেশন চলতে আসতে থাকবে। তো সাজেশন আমার রিসোর্সেস, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে ছবি। হুম, একটু ওয়ার্ড রেপ করে রাখি, দেখি তো কি অবস্থা এখন কোডের। ছবি আসছে কিন্তু রিপিট হচ্ছে, হ্যাঁ, এগুলা মনে হয় লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম। সো ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে, নো রিপিট, এটা দিলে আবার আসবে ফাঁকা, এটা দিলে আবার আসবে ফাঁকা, আর এই ফাঁকা ফিল আপ করার জন্য তার মনে আছে প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ড, মনে আছে কারো? ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে অটো কন্টেন্ট কাভার অনেকগুলো আছে, আপনারা কাভার দিতে পারেন বা কন্টেন্ট দিতে পারেন, বাট সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এটা কিন্তু স্ট্রেচড আউট হবে, হ্যাঁ। তো এখন আপনাদের সিম্পলি মনে হবে যে স্যার ওপাসিটি নামে তো একটা জিনিস আছে, ওপাসিটি নামে তো একটা জিনিস আছে, তো এটাই ঝাপসা করে দেই, লেটস সে 50% ওপাসিটি করে দিই, তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে গেল, হ্যাঁ, বা আরো একটু ঝাপসা করি, 40% করি, 30% করি, সমস্যা নাই, এই তো ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে গেল। তো এখন এখানে ভিতরে কিছু লিখলেই তো হয়, লিখি চলেন। হ্যাঁ, এটা মনে হয় লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তো প্যারাগ্রাফের মধ্যে এখন লেটস আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, কিছু একটা যদি লিখি, প্রবলেমটা হচ্ছে লেখাটাও অপাসিটির কারণে ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্যাটার জন্যই অনেকগুলা সলিউশন আছে, তার মধ্যে একটা সলিউশন আছে এটা যে পজিশন প্রপার্টিটা অ্যাপ্লাই করা। সো পজিশনের ব্যাপারে বলি, ডিসপ্লের সময় কি বলছিলাম, প্যারেন্ট ক্লাসে ডিজাইন করবেন, এখানেও সেম, এখানে পজিশন রিলেটিভটা আমরা দিব প্যারেন্ট ক্লাসে, আর চাইল্ড ক্লাস গুলার ভিতরে দিব পজিশন অ্যাবসোলুট। এই একটা লাইন খালি মনে রাখি, তাইলে আর কনফিউশন হবে না যে রিলেটিভ কোথায়। হ্যাঁ হ্যাঁ, আসতেছে, লেখা তো দেখাই যাচ্ছে না, বোর্ড তো পরের বিষয়, লেখা আসেই নাই, লেখা ঝাপসা হয়ে গেছে, ওটাই দেখাবো, ওটাই দেখাবো। আচ্ছা, কারণটা হচ্ছে কি, কারণ যখন আমি অপাসিটি অ্যাপ্লাই করতেছি ফুল ডিভের উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, যার কারণে ভিতরে সাবসিকুয়েন্ট যত চাইল্ড এলিমেন্ট আছে সবাই ঝাপসা হয়ে যাচ্ছে, তো ওটা করা যাবে না। আচ্ছা, তো এখন দেখি আগে এটা সিস্টেমটা কি। সো প্যারেন্ট ক্লাসে আমার এখানে দুইটা বক্স ছিল, একটা ছিল বক্স নাম, একটা ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম, দুইটা বাক্স ছিল। ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল বক্স নামে বক্সের ভিতরে। তো আমি এই জায়গায় লিখবো পজিশন
রিলেটিভ, পজিশন রিলেটিভ, আর এইখানে দিব হচ্ছে পজিশন অ্যাবসোলুট। পজিশন অ্যাবসোলুট আপাতত আমরা এটা একটু কমেন্ট আউট করে রাখি, আগে ওইটা দেখাই। আচ্ছা, দেখি কোডে কোনো চেঞ্জ এখনো আসে নাই, কোডে এখনো চেঞ্জ আসে নাই। কোডের চেঞ্জ আনার জন্য আমাকে যে প্রপার্টি গুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলোর নাম হচ্ছে টপ এবং লেফট। আগে টপ দেই, টপে দিলেই আপনারা বুঝবেন। টপে লেটস আমি দিলাম 120 পিক্সেল, 120 পিক্সেল টপে দিলাম। দেখেন তো কাহিনী কি হচ্ছে। হ্যাঁ, উপর থেকে 120 পিক্সেল নিচে নেমে আসছে। আবার লেফটে কিছু দেই, লেটস সে লেফটে দিলাম এনিথিং, লেটস সে 500 পিক্সেল একটা দিলাম। স্যারা কি দেখতেছেন এখন ভিতরের বক্সটা নড়াচড়া করতেছে? হ্যাঁ, এবং কার সাপেক্ষে নড়াচড়া করতেছে? ওই যাকে রিলেটিভ লিখছে, প্যারেন্ট ক্লাসকে রিলেটিভ লিখছি না, ওর এই বাম দিকের কর্নারের সাপেক্ষে সে ঘোরাঘুরি করতেছে। যখন বলতেছি টপ, তখন সে উপর থেকে 120 পিক্সেল নামতেছে। যখন বলতেছেন লেফট, সে বাম দিকের মার্জিন থেকে 500 পিক্সেল ডানে চলে যাচ্ছে। বুঝতে পারছি? তো লেফট বললে আসলে ডানে যায়, কারণ চাপে। এটা আপনার এইভাবে মনে রাখবেন, বাম দিক থেকে চাপবে। সো লেফট বললে ডানে যায়, টপ বললে নিচে নামে। এটা একটু প্রথম প্রথম একটু কনফিউজিং লাগতে পারে। আচ্ছা, সো বেসিক্যালি আমি যেটা করব, এই টপ এবং লেফট এটা একেবারেই 0 0 রাখবো, একদম সেম অ্যালাইনমেন্টে রাখবো, বেসিক্যালি যেটা আগেই ছিল। এবং এখন আমি যদি এটার উইথ 400 পিক্সেল না বলে সেম সেম উইথ দেই, 100% উইথ, প্যারেন্ট ক্লাসের সেম উইথ নাও, তখন দেখবেন সুন্দর মতো আপনার একটা লেয়ার অ্যাপ্লাই হয়েছে। বাইরের বক্সটার হুবহু সাইজের ভিতরের বক্সটার সাইজ হয়ে গেছে এবং একটা লেয়ারের মতো অ্যাপ্লাই হয়েছে। মজার বিষয়টা হচ্ছে এখন যদি আমি একটা প্যারাগ্রাফ দেই এবং ওকে বলি যে লেটস এই প্যারাগ্রাফটার একটা নাম দেই, যে ইনসাইড রাইটিং, কিছু একটা নাম দিলাম আর কি, জাস্ট দেখানোর জন্য। এবং ইনসাইড রাইটিং, ওর পজিশন দিলাম অ্যাবসোলুট। ও সরি, এই কই গেল, এই প্যারাগ্রাফটা বাইরে থাকবে, এই প্যারাগ্রাফটা বাইরে থাকবে, ভিতরে না। দেখেন তো লেখাটা এখন ঠিক মতো আসছে কিনা। লেখাটা একটু সাইজে বড় করি, নাহলে বোঝা যাচ্ছে না। সো ফন্ট সাইজটা লেটস সে 2 গুণ বড় করলাম, 2 রেম। 2 রেম কত পিক্সেল? 32, এক্স্যাক্টলি। 1 রেম যদি 16 হয়, 2 গুণ কত হবে? 32। হ্যাঁ, 2.5 গুণ কত হবে? 40। 2.5 গুণ হবে 40, এরকম। অনেক ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্লাই করি। বুঝতে পারছি? এবার এই লেখাটাকে মিডলে নিয়ে আসা, ওই যে আগের মতো মিডলে নিয়ে আসা, পজিশন দিয়ে দেখাচ্ছি। সো আমরা যদি উপর থেকে ওকে বলি যে তুমি 50% উপর থেকে নিচে নামো, তাইলে তো সে মাঝামাঝি চলে আসে। আবার যদি বলি বাম দিক থেকে 50% চাপো, তাইলেও তো সে মাঝামাঝি চলে আসে। সমস্যাটা হচ্ছে যে আপনি প্রজেক্টে গেলে দেখবেন যে মাঝামাঝি আসেনি, একটু বামে চাপে গেছে। কারণ এইটা বোঝার জন্য আমি যেটা করব, ওকে একটা বর্ডারও দিব। লেটস সে একটা 1 পিক্সেল সলিড ব্লু টাইপের একটা বর্ডার দিই। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে। বিষয়টা হচ্ছে স্যার, ও মিডলে আছে, সে আসলে মিডলে আছে। মিডলে কোনটা আছে জানেন?
এই এই বিন্দুটা মিলে দেখ, বুঝতে পারছি? সে কিন্তু এক্স্যাক্টলি টপ থেকে 50% নিচে এবং এখান থেকে এক্স্যাক্টলি 50% চাপ। সমস্যা হচ্ছে তার নিজস্ব একটা ওয়েট আছে, তার নিজস্ব ওয়েটের জন্য জিনিসটা মনে হচ্ছে কি আরো নিচে এবং আরো ডান, বুঝতে পারছি? তার নিজস্ব একটা ওয়েট আছে যেটা, যেটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এইটার সলিউশন হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেট। সো এটার পরে লিখবেন হচ্ছে ট্রান্সলেট, ট্রান্সলেট এবং তার মধ্যে লিখবেন সাজেশন আসতেছে না কেন, কোনো কি ভুল লিখলাম? আচ্ছা যাই হোক, ট্রান্সলেট ট্রান্সফর্ম -50% -50%। আগে দেখি কাজ করতেছে কিনা, না তাইলে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% মাইনাস। এখন দেখবেন এক্স্যাক্টলি মাঝে চলে আসছে। আসলে কাহিনী কি স্যার? আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে ওর যে টোটাল উইথ, টোটাল যে উইথ সেইটার 50% মাইনাস। এখন পজিটিভ মানে হচ্ছে বাম দিক থেকে ডানে। তো আমার এর আগে কোডটা কি ছিল এটা আমি একটু কমেন্ট আউট করি। হুম, একটু কমেন্ট আউট করি এবং দেখি। আগে কিন্তু কোডটা বাম দিকের থেকে ডানে চাপানো ছিল এবং উপর থেকে নিচে চাপানো ছিল। এখন আমাকে এটা একটু হালকা উপরে উঠাইতে হবে এবং বামে নিতে হবে। সো যখন আমরা পার্সেন্টেজ পজিটিভ ভ্যালু দেই, পজিটিভ অর্থ হচ্ছে বাম দিক থেকে ডানে। তো আমাকে তো বামে চাপাইতে হবে, এই জন্য মাইনাস চিহ্নটা আসছে। আর কতটুকু? নিজস্ব উইডথের 50%। নিজস্ব উইডথের 50% কতটুকু হবে? আন্দাজ এটুকু, ঠিক আছে? আন্দাজ এইটুকু। আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে হাইটের 50%, সো আন্দাজ এইটুকু তাকে উপরে উঠাইতে হবে। আন্দাজ এইটুকু তাকে উপরে উঠাইতে হবে। সো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন জিনিসটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মিডলে চলে আসছে। আরে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে, বুঝতে পারছি? সো আমরা আননেসেসারি যেই কমেন্ট ইয়াগুলা বর্ডার গুলা দিছিলাম সেটা বাদ দিয়ে দিই। সো এটা কমেন্ট আউট করে দিলাম। এগুলা কেন রাখছিলাম? জাস্ট বোঝানোর জন্য। এগুলো তো আর প্রয়োজন নাই। স্যার, পরিষ্কার ছিল ইনসাইড রাইটিং এর কোনটা কোনটা? ইনসাইড রাইটিং এর প্রয়োজনে আপনি ট্যাক্স ও আচ্ছা, হ্যাঁ, প্যারাগ্রাফ যেটা ছিল, প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এটা ছিল ইনসাইড রাইটিং আইডির ভিতরে। ওকে অ্যাবসলিউট দিলে হবে কি, ও এখন নড়াচড়া করতে পারতেছে। এখন ওকে নড়াচড়া করে আপনি কি দিছেন? টপ 50%, মানে তুমি উপর থেকে 50% নিচে নাও। আবার লেফট 50% মানে বাম দিক থেকে 50% ডানে যাও। ওইটা যাওয়ার পর দেখছেন আবার নিজস্ব উইডথের জন্য সমস্যা হয়, এটার জন্য ওই ট্রান্সফর্মটা আসছে। বুঝতে পারছি? স্যার আরেকটা কথা, স্যার এটা ফোল্ড মানে লেখাটা ওপাসিটির জন্য এটা আহ, কি পারফেক্ট কালার কি করে? পারফেক্ট কালার হচ্ছে কারণ সে এখন একটা আলাদা লেয়ার। এর আগে সে ভিতরে থাকার জন্য এই ওপাসিটিটা তার উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল, কিন্তু এখন সে আর ওর আন্ডারে নেই, সে একটা আলাদা লেয়ার। খেয়াল করে দেখেন তো, এই ডিপের মাঝখানে কিন্তু সে না, এটার পরে। স্যার একটা কিন্তু হচ্ছে আলাদা লেয়ারের মধ্যে হ্যাঁ, অর্থাৎ অ্যাবসোলুট কথাটার অর্থ হচ্ছে কি, আমি মেইন যে রিলেটিভ যেই প্যারেন্টকে দিছি তার সাপেক্ষে এখন আমি মুভমেন্ট করব, তার সাপেক্ষে এখন আমি মুভমেন্ট করব, এরকমটাই। ও, এই বাইরেরটাও দিয়ে দিই, বক্সেরটাও কেটে দিই। হইলো? এটাই তো চাচ্ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ও ও, সরি সরি, আসে নাই। ও আচ্ছা, বুঝতে পারছি, ওই যে মোবাইলে ফোন আসছে তো নেট কেটে গেছে।
আচ্ছা, তাহলে আসলো। হুম, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আপনাদের অ্যাসাইনমেন্টের পোস্ট আমি গুগল ক্লাসরুমে দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হবে একটা ফর্ম বানানো, ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, 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 সব দেওয়া আছে, টেনশনে কিছু নেই। ফর্ম আমি দেখাচ্ছি, দাঁড়া, আগের আগের কোনো একটা ক্লাসরুম থেকে দেখাই, তাইলেই বুঝতে পারবে। আচ্ছা, সিম্পল। হ্যাঁ, এটাই বানাইতে হবে তা না, আগেই বলতেছি, এটা একটা উদাহরণ। হ্যাঁ, আপনি আপনার মতো যে কোনো জায়গা থেকে পারেন। কি চ্যাট জিপিটি করেন, কি আপনার ইউটিউব দেখে করেন, আরেকজনটা মেরে দেন, আই ডোন্ট কেয়ার। আমি যা জিজ্ঞেস করবো পারলেই হয়েছে। সো ইম্পর্টেন্ট জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের এই নিজস্ব মানে কিছু স্পেশালিটি আছে। যেমন কথার কথা, ইমেল, ইমেল তো চাইলে টেক্সটেই নেওয়া যায়, কিন্তু বেটার প্র্যাকটিস কি, ইনপুট টাইপ ইমেলের ভিতরে নাও। তারপর ধরেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আমি টেক্সটে নিই, বাইরে থেকে দেখা যাবে। সো আমি এটা পাসওয়ার্ডের মতো নিব। সো অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট টাইপসটা যাতে ঠিক থাকে, বুঝতে পারছি, যেইটার জন্য যে ইনপুট টাইপ, সেটার জন্য যাতে সেটা অ্যাপ্লাই হয়। কি কি থাকতে হবে সব লেখা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর ডেট অফ বার্থ, একটা বাংলাদেশি ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড থাকবে, জেন্ডার অপশন থাকবে, একটা ড্রপ ডাউন মেনু থাকবে, তার মধ্যে 2-4টা জেলার নাম লিখবেন। হ্যাঁ, তার মধ্যে যে কোনো একটা ড্রপ ডাউন করতে পারবে। আর একটা থাকবে যে চেক বক্স, মানে আমি এগ্রি করলাম, এরকম একটা চেক বক্স। এগুলা কোনো প্রোগ্রামিং করতে হবে না, বুঝতে পারছি, কোনো জাভাস্ক্রিপ্ট বা কোনো জায়গায় সাবমিট বা অ্যাকশন পিএইচপি কিচ্ছু লাগবে না। জাস্ট ডিজাইন, যে যত সুন্দর করে ডিজাইন করতে পারেন, যেইখান থেকে পারেন করেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট। না, না, রিয়েক্ট টিয়েক্ট হবে না। র এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, ফার্স্ট মনে হয় ফার্স্ট ক্লাসে ছিলেন না, না ফার্স্ট ক্লাসে ছিলেন। এই পুরা প্রজেক্টের মধ্যে কোনো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে না, অনলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছি। সিম্পল অ্যাসাইনমেন্ট, একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, শেষ। আমি এখানে একটা দিছি। আর রেজিস্ট্রেশন ফর্মের ডিজাইন কিভাবে করে, এটার একটা টিউটোরিয়ালও আমি দিয়ে রাখছি এখানে। এইটা সিএসএস ফর্মস, এখানে ডিজাইন কিভাবে করে, ভিতরের ভিতরের স্পেসের মধ্যে প্যাডিং কিভাবে দেয়, ভিতরের লেখাগুলা কিভাবে চেঞ্জ করে, বাটন কিভাবে ডিজাইন করে, এগুলো সব ওখানে দেওয়া আছে, বুঝতে পারছি। সো টিউটোরিয়ালও দেওয়া, আপনারা নিজেদের মতো, আপনারা চাইলে এইটাই কপি করে নিজেদের মতো একটা বানিয়ে নিতে পারেন। এখানে যেমন 3টা দেওয়া,
আপনি আপনার ভিতরে ভিতরে কতগুলো বসায় দিলেন কপি পেস্ট করে, বাস। খুবই সিম্পল অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছি। সো আগেই বলতেছি, আমার এই পার্টিকুলার কোর্সে চ্যাট জিপিটি, ইউটিউব এগুলো সব অ্যালাউড। খালি শর্ত কি, ভাই ভাই ভালো করতে হবে, ভাই ভাই ভালো করতে হবে, এই কোর্সে ভাই ভাই মেন। আচ্ছা তাহলে আর আপাতত আমি রেকর্ডিংটা অফ করে দেই, এটুকুই ক্লাস।